স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, সিডিসি তথ্য মতে বাংলাদেশে প্রতিবন্ধী জনগোষ্ঠীর মোট সংখ্যা ২১,৬১,২৮১ জন। এর মধ্যে অটিজম ৫৯,১৫২, বুদ্ধি প্রতিবন্ধিতা ১,৬৫,৪৯১, সেরেব্রাল পলসি ৯২,৪৪৭, ডাউন সিনড্রোম ৪,৭৬২ জন। মোট এনডিডি বা স্নায়ু বিকাশজনিত সমস্যায় আক্রান্ত ৩,২১,৮৫২ জন। বাস্তবতা হলো এখনও অনেকেই এই তালিকার বাইরে রয়ে গেছে। স্নায়ু বিকাশজনিত সমস্যায় যারা আক্রান্ত বা এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরা সামাজিকতার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে এবং যোগাযোগের ক্ষেত্রে মারাত্মক সমস্যার সম্মুখীন হয়। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং স্বাভাবিক বা সাধারণ যে মানুষগুলো আছে তাদের থেকে তারা অনেক ক্ষেত্রেই অনেক বেশি পিছিয়ে থাকে। তবে খুব অল্প বয়সে শিশুর এই সমস্যাটা শনাক্ত হয় এবং পরিবার যদি উপযুক্ত সাপোর্ট দিতে পারে তবে কিন্তু অনেকাংশেই এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারে, তাদের জীবন মানের উন্নয়ন ঘটে অনেকখানি। উপযুক্ত প্রশিক্ষণ এবং পরিচর্যাই পারে এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন মানুষদের অনেকখানি এগিয়ে নিতে। দর্শক, আজ আমরা আমাদের অনুষ্ঠানে জানবো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কি, কিভাবে একে ম্যানেজ করতে হয়। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথিদের সাথে। আজকের অতিথিরা হিসাবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার শেখ আজিমুল হক, সহযোগী অধ্যাপক, শিশু নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল। আছেন দিমিত্রি ফেরদৌসের মা আনিকা সারা এবং দিমিত্রি ফেরদৌস একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। দর্শক, চলে যাচ্ছে মূল আয়োজনে। আর অনুষ্ঠানের শুরুতেই আপনাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করব আনিকা স্যার আপনাকে দিয়ে। আনিকা স্যার, আপনার কোলে তো দিমিত্রি বসে আছে, আমরা দেখতে পাচ্ছি। ওর বয়স কত এখন? দিমিত্রি এই ফেব্রুয়ারিতে 4 হবে। ওর ডায়াগনোসিস কি? ও এএসডি। ইয়েস, মানে ও স্পেকট্রামে আছে। জি জি। আপনি কিভাবে বুঝতে পারলেন যে তার মধ্যে এই ধরনের বিশেষ কিছু সমস্যা আছে? দিমিত্রি 18 মান্থস থেকে কিছু শব্দ যেগুলো সে বলতো, 18 মান্থস থেকে আমরা দেখলাম যে ও আস্তে আস্তে ওর শব্দগুলো সব চলে যাচ্ছে। মোটামুটি আই কন্ট্যাক্ট খুবই কম করতো, আর হিউম্যান ইন্টারাকশানে সে খুব ইরিটেটেড ফিল করতো। প্লাস ও যখন কোনো খেলনা দিয়ে খেলবে বা কিছু, ওই জিনিসগুলোর প্রপার ইউজটা সে করতে পারতো না। যেমন গাড়ি দিয়ে যদি খেলবে, সে সেটাকে ঠেলতো না, সে শুধু চাকাটা নিয়ে ঘুরাতো। তারপরে যে কোনো বোতলের মুখ বা কিছু পেলে এক মনে শুধু সেই জিনিসগুলো ঘুরাতো আর কি। তো এই জিনিসগুলো আমাদের কাছে একটু অন্যরকম লাগে। আপনি কি করে বুঝলেন যে দিমিত্রির এই আচরণগুলো স্বাভাবিক না? ওর বয়সী অন্যান্য বাচ্চা, আমাদের ফ্রেন্ডস গ্রুপ, তারপরে আমার ভাই বোনদের যে বাচ্চারা আছে ওদের সাথে আমি দেখলাম কম্প্যারিজনে ও কখনো কোনো বাচ্চাদের সাথে ইন্টারাকশন করে না, অথবা অন্য বাচ্চারা ওদের বয়সে যে কাজগুলো করছে ও তার কোনো কিছুই করে না। তখন আমার একটু স্ট্রাইক করে যে কেন এগুলো ও করছে না। তখন আমি ইন্টারনেটে কিছু কোয়েশ্চেনিয়ারের ভিতর দিয়ে যাই, যেগুলো করে একটা স্কোর পাওয়া যায়, যেটা থেকে বোঝা যায় বা ওরা বলে যে এখন আসলে তোমার ওর কোনো একটা ডায়াগনোসিসে যাওয়া উচিত বা কোনো ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত। তো তারপরে আমার এই জার্নিটা শুরু। তখন কি করলেন? আমরা প্রথমে ও নর্মাল যে পেডিয়াট্রিশিয়ানকে দেখাতাম, ওনাকে যে বললাম যে দিজ আর হিজ সিমটমস, তখন উনি আমাদেরকে রেফার করলেন BSMMU-তে, চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, বললো যে ওখানে একবার ওকে দেখাতে। তখন আমরা একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্টকে দেখালাম, সে আমাদেরকে BSMMU-তে ইপনাতে রেফার করে দিলেন। ইপনাতে আমার ছেলের একটা ডায়াগনোসিস করলো, সেখানে চার্ট আছে, একটা চার্ট বলে ওরা, সেই চার্ট অনুযায়ী দেখা গেল ওর স্কোরে ওরা বলছে যে হিজ ইন দ্য স্পেকট্রাম। তারপরে আমাদেরকে কিছু সাজেস্ট করলেন ওনারা যে বাসায় ওর সাথে আমরা আসলে কি কি কাজ করতে পারি। ঠিক সেই মুহূর্তের বয়স কত ছিল? ওর বয়স ছিল 20 মাস। 20 মাস। তারপর বলে ওখান থেকে আমাদেরকে বলে দিল বাসায় আমরা ওর সাথে কি কি করতে পারি, কোন কাজগুলো করলে ওর ইন্টারাকশনটা বাড়বে, আই কন্ট্যাক্টটা বাড়বে। সেভাবে তারা আমাদেরকে একটা চার্ট দিয়ে দিল এবং আবার ফলো আপের জন্য 1 মাস পরে যেতে বললো। তো ওখান থেকেই শুরু কাজ করা। সিডিসি থেকে আমরা একটা গাইডলাইন পেয়ে গেলাম। গাইডলাইন পাওয়ার পরে সর্ট অফ আমি একটু ডিপ্রেশনে ছিলাম, যার জন্য সব কাজগুলো বাসায় আমি ওর সাথে
পুরোটা করতে পারছিলাম না, আমি ওকে স্কুলে দিয়ে দিই, স্পেশাল নিডস স্কুলে দিয়ে দিই। তখন ওর বয়স হলো 22 মাস। আর এখন কত বয়স তার? এখন 4 হবে। কতটুকু সে ওভারকাম করেছে তার সেই সমস্যাগুলোকে? আলহামদুলিল্লাহ আমি বলবো অনেকখানি ওভারকাম করেছে। ওর স্পিচ ছিল না, এখন হি ইজ ভার্বাল। আর আই কন্ট্যাক্ট ভালো। ও হচ্ছে নিজে থেকে কোনো সেন্টেন্স বানানোটা ওর জন্য ডিফিকাল্ট, কিন্তু ওকে যেই শব্দগুলো শেখানো হয় সেগুলো প্রপার সিচুয়েশনে সে ব্যবহার করতে পারে, মানে ওইটুক বুদ্ধি সে প্রয়োগ করে শব্দগুলো সে ব্যবহার করছে। আগে যেটা সে একেবারেই পারতো না। জি। এতদূর আনতে নিশ্চয়ই পরিবারের একটা বিশাল ভূমিকা ছিল, বিশেষ করে মা বাবার। তো আমরা সেটা শুনবো, তবে তার আগে চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি ডাক্তার সাহেবের কাছে। ডাক্তার আজিমুল হক, আপনার কাছে জানতে চাইবো, এই যে আমরা বলছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা স্নায়বিক প্রতিবন্ধিতা, এই যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এই বিষয়টা কি আসলে? নিউরো ডেভেলপমেন্ট, নিউরো মানে হচ্ছে ব্রেন। ব্রেনের যখন বিকাশ, আমাদের সব কিছু কিন্তু ব্রেন দিয়ে নিয়ন্ত্রিত হয়। এখন আমরা বলি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, দুইটা কথা আছে। বয়সের সাথে সাথে মানুষের যে বৃদ্ধি হবে, শারীরিক বৃদ্ধি, এটাকে বলা হয় গ্রোথ। আর ডেভেলপমেন্ট হচ্ছে তার বিকাশ, তার কিছু পরিবর্তন, শুধু আকৃতিগত পরিবর্তন না, তার মানসিক অ্যাক্টিভিটি, অন্যান্য জিনিসগুলোর জন্য সেই পরিবর্তনগুলি। যেমন মনে করেন একটা বাচ্চা, সে কখন কথা বলছে, সে কখন তার মাকে চিনছে, সে কখন বুঝছে যে ও আমার জন্য ভালো, ও আমার জন্য খারাপ, কখন সে পছন্দ অপছন্দ বুঝছে, কখন একটা কমেন্ট সে ফলো করছে, আমি একটা কিছু বললে সে শুনছে, কখন বুঝছে যে কীভাবে খেলতে হবে, একটা খেলা বুঝালে সে ডিসিপ্লিন মেনে, প্রথমে হয়তো বুঝছে না, বয়সের পরিবর্তনের সাথে সাথে সে কোন খেলাটা কিভাবে খেলতে হবে যখন বলা হচ্ছে সে শুনছে, অন্য বাচ্চার সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করতে হবে, খেলতে হবে সে বুঝছেন, খেলতে গেলে নিয়ম মানতে হবে সে জেনে যাচ্ছে, মা বাবার সাথে, বাইরের একজন গেস্টের সাথে কিছু কিছু পরিবর্তন কিভাবে কি করতে হবে, এই জিনিসগুলি যখন সে বুঝবে, একটা বয়সের সাথে তারতম্য, প্রত্যেকটা বয়সের কিছু স্ট্যান্ডার্ড জিনিসপত্র আছে, সে যেগুলো যখন করতে পারে সেটাকে বলা হয় স্বাভাবিক একটা শিশু। এই জিনিসগুলি যখন বাধাগ্রস্ত হয় বা বিলম্বিত হয় ব্রেনের কোনো সমস্যার কারণে, তখন সেটাকে আমরা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। আচ্ছা, এর মধ্যে এখন অনেকগুলো জিনিস রয়ে গেছে, এখন আমরা অনেক বেশি কনসেন্ট্রেট করছি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মতো। যেমন এই যে শিশুটি একটু আগে যে মা বর্ণনা করছিলেন, তার আমি মনে করবো সেই শিশুটি খুবই লাকি, কারণ তার মাও একজন শিক্ষিত মা, এবং উনি খুব সহজেই, যে জিনিসটা অনেকে বুঝতে পারে না, উনি কিন্তু খুব আর্লি ডিটেক্ট করে ফেলেছেন যে বাচ্চার শিশুটির আই কন্ট্যাক্ট ছিল না। পৃথিবীতে খুব সহজ একটা ব্যাপার, হোয়াট ইজ আই কন্ট্যাক্ট, আমরা যদি সহজভাবে বুঝাই, আমরা পৃথিবীতে যে কোনো দুইজন মানুষ, তিনজন মানুষ যখন কথাবার্তা বলি, স্বাভাবিকগত প্রকৃতিগত কারণে একজনের চোখ আরেকজনের চোখের দিকে চলে যায়। দিস ইজ কল্ড আই কন্ট্যাক্ট, স্বাভাবিক নিয়ম। এবং যখন কথা বলি আমরা, যার সাথে বলছি তার রেসপন্সটা অবজার্ভ করি, সেও আবার খেয়াল করে যে সে কি বলছে, এটা একটা স্বাভাবিক নিয়ম। কিন্তু স্বাভাবিক বাচ্চাগুলি যেটা করে, অনেক সময় দেখা গেল এই জিনিসটা করতেছে না অনেক বাচ্চা, তখন মারা যদি ধরতে পারে, প্যারেন্টসরা যদি ধরতে পারে, এটা একটা সবচেয়ে বড় ক্লু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের কারণে, আই কন্ট্যাক্টটা সময় মতো করছে কিনা। একটা বাচ্চাকে কথা বলা হলো, আই কন্ট্যাক্ট মানে বলার সাথে সাথে হ্যাঁ কী বলছে তাকায়, ঘুরে তাকায়, সে দেখা গেলো তাকাচ্ছে না। তারপর এই যে শিশুটির জন্য তার মা খুব সুন্দরভাবে বর্ণনা করেছে, তার কথা বলা সে যে কথাগুলি বলছিল সেটা পিছিয়ে গেছে। এটা এক ধরনের প্রেজেন্টেশন। অনেক ক্ষেত্রে দেখা যায় কথা বলা অনেক বেশি বিলম্বিত, সে হয়তো কথা বলা শিখেইনি। এই শিশুটি কথা বলা শিখেছিল, কিন্তু পরে দেখা গেল যা শিখেছিল সে ভুলে যাচ্ছে, সেগুলো আর বলতে পারছে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই সে হয়তো কথা বলা শিখেইনি, অনেক দেরি করে কথা বলছে। তাই বলে দেরি করে কথা বলতেছে বলেই সবাই কিন্তু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার না। কিন্তু তখন শিশু নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করলে তারা তখন অন্যান্য আরও কী কী সমস্যা আছে সেগুলো ইভ্যালুয়েট করে, অন্য কি সমস্যা আছে, তার কি ধরনের চিকিৎসা লাগবে। সেক্ষেত্রে অভিভাবকরা কি করে বুঝবেন যে তার বাচ্চাটির মধ্যে এই ধরনের কোনো সমস্যা আছে? কি কি লক্ষণ দেখলে ওনারা সতর্ক হবেন বা শিশু বিকাশ কেন্দ্রে যাবেন? যেমন এটা শুধুমাত্র এএসডির জন্য না, যে কোনো শিশুর জন্য, মানসিক এর জন্য সে প্রলম্বিত কিনা, স্বাভাবিক কিছু নিয়ম আছে। একটা বাচ্চা 3 মাসের সময় তার ঘাড় শক্ত হয়, নেক কন্ট্রোল আমরা বলি। 6 মাসের দিকে একটু গড়পড়তা, অনেক সময় একটু এদিক ওদিক হতে পারে। 6 মাসের দিকে সে বসতে পারে উইথ সাপোর্ট, একটা সাপোর্ট দিলে বাচ্চাটা বসতে পারবে। 9 মাসের দিকে একটা বাচ্চা ক্রল করে, হামাগুড়ি দেয়, যেটাকে আমরা বাংলায় বলি। 1 বছরের দিকে একটা বাচ্চা হাঁটতে শিখবে।
কেউ ধরে ধরে, কেউ আস্তে আস্তে হাত ছেড়ে। এটা হলো একটা কম্পোনেন্ট, এটা হলো মোটর কম্পোনেন্ট আমরা বলি। 6 মাসের একটা বাচ্চা, সুস্থ বাচ্চা, উ আ উ আ কিছু কথাবার্তা, দাদা মাম্মা, যেগুলো রিপিট করা হয়, যে ধরনের কথাগুলি, কথা বলার চেষ্টা করে। এখন 1 বছরের একটা বাচ্চা যে 6 মাসের শুরু কথা কিছুই বললো না, তখন আমাদের সন্দেহ জাগে, কেন তার কথা বলার মধ্যে বিরক্ত। একটা বাচ্চা আমরা বলি যে সে আবার চোখে দেখছে কিনা, কানে শুনছে কিনা, এগুলো বুঝতে পারার বিষয় আছে। একটা বাচ্চা জোরে শব্দ হলো, আমরা কি করি, জোরে যখন একটা শব্দ চমকে উঠি। অনেক বাচ্চা হচ্ছে জোরে শব্দ হলো, সে চমকায় উঠলো না। একটা তার পাশে ঝুনঝুনি নাড়াচ্ছে, সে ঘুরে তাকাচ্ছে না, সে শব্দটা রিয়েলাইজ করে, তখন বাবা মা বুঝতে পারবে যে হ্যাঁ, সে মনে হয় শব্দ শুনতে পাচ্ছে না। সেই বিষয়টা নিয়ে আপনার কাছে আবারও ফিরবো, তবে তার আগে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। দর্শক, অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। হাত বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দাও। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার সাহেব, আমরা যেখানে ছিলাম, অনেক বাচ্চা আছে বলছে যে, আমরা জিজ্ঞেস করি যে একটা 4 মাসের বাচ্চা আমাদের কাছে আসলো, আপনার বাচ্চাটা কি আপনাকে চিনতে পারে? মারা অবাক হয়ে তাকিয়ে থাকে, চিনতে পারবে কিভাবে? আসলেই কিন্তু মোটামুটি 3 মাসের আগেই একটা বাচ্চা যেই কমন ফেসগুলি দেখে আইডেন্টিফাই করতে পারে। কিভাবে বুঝবে যে চিনলো কিনা? ওই কমন ফেসটার কাছে যখন থাকে, তখন তার এক্সপ্রেশন একরকম হবে। দেখেন, অন্য একজন কেউ কোলে নিয়েছে, কারো জায়গায় কান্নাকাটি করছে, তখন যাকে সে যেই যার কেয়ার গিভার, তার মা হতে পারে, বাবা হতে পারে, দাদি হতে, সে কোলে নিল, বাচ্চাটা থেমে গেল, যার ফেসটা সে রিকগনাইজ করতেছে। এগুলোর নর্মাল কম্পোনেন্ট। এই যে তার অ্যাক্টিভিটি, তার এই যে মনে করেন সে রিকগনাইজ করবার, চোখে ঠিক মতো দেখছে, সে শুনতে পাচ্ছে, সে কিছু কিছু কথাবার্তা 6 মাসের পর থেকে শুরু করছে, 1 বছরে যে শব্দ বলছে, তারপরে দেখা গেলো পরে যে সে বাক্য বলবে। এই ধাপে ধাপে প্রোগ্রেসগুলি, এই কম্পোনেন্টগুলি যদি আমরা খেয়াল করি, এগুলোর ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে আছে না পিছিয়ে যাচ্ছে, তখন যদি পিছিয়ে যায়, অবশ্যই তখন আমার ডাক্তারের পরামর্শ নিতে হবে। তখন সেই ডাক্তার তাকে ওর জন্য ইভ্যালুয়েট করবে, অ্যাসেস করবে, পরে তাকে উপদেশ দিবে কি করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার করে বুঝিয়ে বলেছেন। আনিকা স্যার, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? জি, আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, এখন তো মোবাইল সবার কাছেই থাকে, সবাই ইন্টারনেট ব্যবহার করে, তো আমি প্রেগনেন্সির সময় একটা অ্যাপ ইউজ করতাম, নাম হচ্ছে ওভিয়া। ওইটাতে, আর এরপরে আমি আরেকটা অ্যাপ ইউজ করা শুরু করি আফটার হি ওয়াজ বর্ন, ওইটার নাম হলো বেবি সেন্টার। তো এই এখন ডাক্তার সাহেব যে কথাগুলো বললেন, এই যে সিমটমগুলো ধরতে পারা, এইটা কিন্তু আমি ওই অ্যাপগুলো ব্যবহার করতাম দেখেই আমি আসলে আরেকটু তাড়াতাড়ি এটা রেকগনাইজ করতে পারি। কারণ এভরি উইক তারা একটা করে মেইল পাঠায়, যে মেইলে বলা হয় যে তোমার বাচ্চার বয়স এখন এত দিন বা এত মাস, এই সময় তার অলরেডি এই জিনিসগুলা মাইলস্টোন অ্যাচিভ করার কথা। তো ওইটা আমি রেগুলার ফলো করতাম, যার জন্য আমি খুব তাড়াতাড়ি বুঝতে পারি যে ও সব মাইলস্টোনে পিছিয়ে পড়ছে। আমি কিন্তু এই জন্য আপনাকে জিজ্ঞাসা করেছিলাম প্রথমেই যে এত তাড়াতাড়ি কিভাবে ধরতে পারলেন, এবং এটার জন্য আপনাকে ধন্যবাদ দিই যে একজন সচেতন মা, যে কিনা প্রেগন্যান্সি পিরিয়ড থেকেই অনেক বেশি কি করেছেন, কাজ করেছেন বা সচেতন হয়েছেন। অনেক ধন্যবাদ আনিকা। আমরা এখন আসলে কথা বলবো আমাদের যে বিশেষ অতিথি, আজকে ছোট্ট বিশেষ অতিথি দিমিত্রির সাথে। দিমিত্রি, আন্টি ডাকছে তোমাকে। নো, সে নো বলে দিয়েছে। দর্শক, সে সরাসরি বলে দিয়েছে নো, সে কথা বলতে চায় না। তারপর আমরা একটু চেষ্টা করি। দিমিত্রি, একটু কথা বলতে ইচ্ছা করছে তোমার সাথে আমার। তোমার কেমন লাগছে আজকে এখানে এসে, এই যে মায়ের সাথে তুমি যে আন্টির কাছে এসেছো, কেমন লাগছে আমি একটু শুনি। আর ইউ হ্যাভিং ফান? মাম্মা, তুমি আন্টিকে একটু হাই বলে দাও, আমরা এখানে আসছি। হাই, আমরা অনেক হ্যাপি, সবাই খুব খুশি হয়েছে। দেখো যে আঙ্কেলটা অনেক খুশি হয়েছে যে দিমিত্রি যে সবাইকে হাই করেছে। আমি মাম্মা, তুমি তুমি জানতে একটু- পারি দিমিত্রি কি খেলতে বেশি পছন্দ করে? মাম্মা, what do you like to eat? What do you like to eat? Yay! I think I think. supermarket. Oh, you want to go to supermarket? Yes. Oh. ও আচ্ছা, সে সুপার মার্কেটে যেতে পছন্দ করে, কিন্তু খেলতে কি পছন্দ করে আমরা জানতে চাচ্ছিলাম যে কোন খেলাটা দিমিত্রির খুব বেশি পছন্দের। Mama, what do you want to play? Do you want to make house? No. Do you want to read a book? No. Do you like ABC? No. Yes.
আচ্ছা আচ্ছা, আমরা আসলে দিমিত্রির পছন্দের বিষয়গুলো জানতে চাচ্ছিলাম যে সে আসলে কি কি করতে পছন্দ করে, কিন্তু দিমিত্রির মনে হয় কথা বলার মুড খুব একটা নেই, সে খুব একটা চাচ্ছে না। তো আমরা পরে আবার চেষ্টা করব, আমরা জানবো দিমিত্রির পছন্দের বিষয়গুলো কি। আমরা চলে যাচ্ছি আবার দিমিত্রির মা আনিকা স্যারের কাছে। আনিকা স্যার, আপনি তখন বলছিলেন যে যখন দিমিত্রির এসডি তার ডায়াগনোসিস হলো, এরপরে আপনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। ওই সময়টুকু জানতে চাই আপনার কাছে, কেন গেলেন বা কিভাবে সেখান থেকে আপনি উঠে আসলেন? আমি একটা প্রথমে ডিনায়ালে ছিলাম, যখন আমি বললাম যে দেখছি যে ও মাইলস্টোনে পিছিয়ে পড়ছে। আমি সেগুলা যখন দেখছি যেই বয়সে যে মাইলস্টোনটা অ্যাচিভ করার কথা, আমি অপেক্ষা করছিলাম, ঠিক আছে দেখি আর 1 মাস পরে হয় কিনা, আর 2 মাস পরে হয় কিনা। তো সেগুলো হচ্ছিল না। তখন আমার মনের কোনায় তখন আমি বুঝতে পারছি যে হি মাইট বি ইন দ্য স্পেকট্রাম। যখন সত্যিকারের ডায়াগনোসিসটা চলে আসলো এবং বলে দেয়া হলো যে হি ইজ ইন দ্য স্পেকট্রাম, ওইটা অ্যাকসেপ্ট করতে আমার খুব কষ্ট হয়। কারণ অলরেডি আমি তখন পড়ালেখা করে জানতে পারছি যে আমাদের ফিউচারটা আসলে কীরকম হতে পারে। এই যে একটা আনসার্টেনিটি, অনেক চিন্তাই এটার সাথে জড়িত, যে আমি এখন সাপোর্ট দিতে পারছি, যখন আমি সাপোর্ট দিতে পারবো না তখন কি হবে। আমি খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমাদের দেশে ওই সাপোর্টগুলো হয়তো এখনও ডেভেলপ করে নাই। তো সব মিলিয়ে আর কি আমি একটা ডিপ্রেশনে চলে যাই। আমি নিজে থেরাপি নেই ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য, কারণ আমি এটুকু বুঝতে পারি যে আমি যদি ওকে অ্যাকসেপ্ট করতে না পারি এবং আমি যদি ওর সাহায্যের জন্য এগিয়ে আসতে না পারি, দেয়ার ইজ নো ওয়ান এলস হু ক্যান হেল্প হিম। তো সেভাবে আমি ওভাবে ওই জিনিসটা আমি খুব তাড়াতাড়ি করে ফেলি, যে ওকে যেরকম স্কুলেও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিই যখন দেখি যে বাসায় আমি ওকে হেল্প করতে পারছি না। তারপর নিজেও আমি ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য আই স্টার্টেড টেকিং থেরাপি। আমার মনে হয়েছে আনিকা, আপনি একজন অসাধারণ মা, একজন সাহসী মা। এই যে কাজটা এত দ্রুত করেছেন, যে নিজের ডিপ্রেশন থেকে বের হয়ে এসেছেন এবং অনুধাবন করেছেন যে বিষয়টাকে গ্রহণ করতে হবে, এবং আপনি যে সাপোর্ট না দেন তাহলে আসলে দিমিত্রি অনেক বেশি পিছিয়ে যাবে, এটা অনেক বেশি কাজ করেছে আসলে দিমিত্রির এগিয়ে যাওয়ার ব্যাপারে। ডাক্তার সাহেব, আপনি শুনছিলেন যে আনিকা বলছিল যে সে ডিপ্রেশনে চলে গিয়েছিল। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটাই হয়, যখনই জানে যে বাচ্চার এইরকম অবস্থা, বাবা মা দুজনে ডিপ্রেশনে চলে যান, বিশেষ করে মা অনেক বেশি। তো সেক্ষেত্রে আসলে কি করণীয়, আপনাদের অভিজ্ঞতা কি? আমি তো প্রথমে বলছিলাম দিমিত্রির মা, উনি খুব কনসাস প্রথম থেকেই, প্রেগনেন্সি পিরিয়ড থেকেই উনি অনেক কিছু ইনফরমেশন সেটাই। কালেক্ট করেছেন, যার কারণে উনি খুব আর্লি ধরতে পেরেছেন যে তার বাচ্চা কোন কোন মাইলস্টোন কোন পর্যায়ে ধরতে পারছে না, পিছিয়ে যাচ্ছে। এবং ধরতে পেরে যখন ডায়াগনোসিস হয়েছে, উনি অবশ্যই মানসিকভাবে প্রচণ্ড চাপের মুখে পড়েছেন। কিন্তু এর মধ্যেই সব হতাশার মধ্যে আসার ব্যাপার হলো, যত আর্লি ডিটেকশন হবে তত তাড়াতাড়ি তার জন্য কিছু থেরাপি ইন্টারভেনশন শুরু করা যায়, সুযোগ থাকে, এবং সে অনেক ক্ষেত্রেই অনেক উন্নতি সাধন হয়। এবং এই যে আজকে আপনি যখন দিমিত্রির সাথে কথা বলছিলেন, চেষ্টা করছিলেন, অনেক বাচ্চার সাথে আপনি মিনিমাম ইন্টারাকশনও করতে পারবেন না। ও কিন্তু যখন কিছু কিছু কমেন্ট ফলো করছে, ওকে যখন হাই বলতে বললেন ও কিন্তু হাই বলেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার সাথে ডিরেক্ট রেসপন্স না করলেও মা যখন মেডিয়েট করেছে, সে ঠিক টাইমিং মতো কি খেতে পছন্দ করে, কি খেলতে করে, সে কিন্তু ইন্টারাক্ট করেছে। দিস ইজ দ্য পজিটিভ আউটকাম। আমরা অনেকেই মনে করি যে কি হবে, এটা একটা ধরা পড়লো, মনে হয় আমাদের ভবিষ্যৎটা খুব খারাপ। অবশ্যই 100% স্বাভাবিক হয়তো হবে না, কিন্তু সে যে হয়তো যতটা পিছিয়ে ছিল তার থেকে কতটুকু ইফোর্ট দিব, কত আর্লি ইফোর্ট দিব, তার মধ্যে সেই স্কোরটা আমি 100-এর তত কাছাকাছি হয়তো নিয়ে যাওয়ার জন্য সুযোগ থাকবে। এবং কতটুকু হবে সেটা সময় বলে দিবে, সৃষ্টিকর্তা বলে দিবে। কিন্তু চেষ্টা না করলে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব। অনেক পিছিয়ে যাবো। এবং আরও একটা কথা সহজভাবে বলতে চাই, এই মা তো খুব কনসাস মা। আমরা সহজভাবে সবার জন্য, একটা যে কোনো মানুষের জন্য নরম মাটি, আপনি দেখবেন কুমাররা যখন মাটির জিনিস দিয়ে পাতিল বানাচ্ছে, ব্যাংক বানাচ্ছে, ফুলদানি বানাচ্ছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র বানাচ্ছে, সামগ্রীগুলি, এটা যখন মাটি নরম থাকে তখন কিন্তু বানানো সম্ভব। এই মাটিটা যখন শক্ত হয়ে যায় তখন কিন্তু সে আবার বানাতে পারে না। একটা জিনিস থেকে আবার আরেকটা জিনিস বানানো যায় না। প্রথমেই সুযোগ থাকে মাটি যখন নরম। এই আমরা বলি যে আর্লি ডেভেলপমেন্ট, ব্রেনের যে ডেভেলপমেন্ট, সেই সময়টায়, যেটা হলো 3 বছরের আগে এবং 1 বছরের আগে যে ডিটেক্ট করা যায়, যত আর্লি ডিটেক্ট করা যাবে তত তার জন্য কিছু কিছু ইন্টারভেনশন, কিছু কিছু থেরাপি, যার কারো হলে স্পিচের লাগলে স্পিচ, কারো ডেভেলপমেন্ট থেরাপি লাগলে ডেভেলপমেন্ট থেরাপি। আমাদের বাংলাদেশ সরকার এখন বিভিন্ন মেডিকেল কলেজে এই শিশু বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। এছাড়াও সরকারি মেডিকেল কলেজ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা শিশু হাসপাতাল,
মিরপুরের শিশু হাসপাতাল এবং আরও অনেকগুলি জায়গায় শিশু বিকাশ কেন্দ্র তৈরি হয়েছে। ওই সেন্টারে যাওয়ার পর ওখানে একটা সেট আপ থাকে। এই বাচ্চাগুলির তারা কিন্তু প্যারেন্টসের কাছে, কেয়ার গিভারের কাছে সমস্যাগুলি শোনার পর বাচ্চাটাকে ইনিশিয়াল একটা অ্যাসেস করে। সাপোজ একটা বাচ্চা 2 বছরের বাচ্চা, সে শুধুমাত্র 1-2টা কথাবার্তা বলতেছে, তাহলে তার বয়সের তুলনায় তার কথাবার্তার মাইলস্টোন অনুযায়ী তার বয়সটা কত, তার অন্যান্য অ্যাক্টিভিটি, সে অন্যদের সাথে ইন্টারাকশানে সেটা কেমন, সে মেমোরি কেমন, একটা জিনিস একটা খেলনা কোথায় রেখেছে সে বুঝতে পারছে কিনা, বিভিন্ন কম্পোনেন্ট দেখে তারা একটা অ্যাসেস করে যে তার ডেভেলপমেন্ট এজ এখন এত। হয়তো 2 বছরের শিশুটার ডেভেলপমেন্ট এজ হলো 1 বছর। এখন সে যেই জায়গাগুলিতে পিছিয়ে আছে, সে যদি দেখা যায় তার হাঁটতে অসুবিধা, হাঁটায় পিছিয়ে আছে, বসতে অসুবিধা, তাহলে তার মোটর কম্পোনেন্টে তখন তাকে ফিজিওথেরাপির কথা অ্যাডভাইস করা হয়, দেখিয়ে দেওয়া হয় এবং ফলো আপে আরও দেখা হয় কতটুকু উন্নতি হলো। ওই যে ইনিশিয়াল অ্যাসেস করার পরে তখন অ্যাসেস করা হয় যে আবার সে উন্নতি হচ্ছে কিনা। শুরুতে যদি অ্যাসেস করা না থাকে সেটা বোঝা যায় না, এবং যত আর্লি আসে ফলটা তত ভালো হয়। যেই বাচ্চাটা স্পিচে পিছিয়ে আছে তখন তার জন্য স্পিচ থেরাপিস্ট কতগুলি সাজেশন দেয়। যেমন এই যে বর্তমান যুগে আমাদের দেখি আজকে আমরা সব মাল্টিমিডিয়া নিয়ে, মোবাইল নিয়ে, ট্যাব নিয়ে বাচ্চারা বসে থাকতেছে। হয়তো বাচ্চার অন্য কোনো সমস্যা ছিল না, শুধুমাত্র আমরা একটা বড় গ্রুপ পাচ্ছি আইসোলেটেড স্পিচ ডিলে, সে কথাবার্তা দেরি করে বলছে। কারণ আমরা জিজ্ঞেস করি অনেক সময় কি ফ্যামিলিয়াল কিনা, অনেক সময় দেখা গেল হিস্ট্রি থাকে, মা বাবা দেরি করে কথা বলেছিল, বাবা চাচা দাদা এরকম হিস্ট্রি থাকে, তখন ঠিক আছে। তারপরে ইভ্যালুয়েট করতে হয় কোনো কারণ আছে কিনা। প্রথমে একটা বাচ্চা যখন কথা বলায় পিছিয়ে আছে, আমরা প্রথমে চিন্তা করি সে কানে শুনছে কিনা, হিয়ারিংটা অ্যাসেস করা হয়। যদি দেখা যায় সে কানে ঠিক মতো শুনছে, তখন তার স্ক্রিন টাইম, যে মোবাইল, ট্যাব, টিভি, এই জিনিসগুলি নিয়ে সে যদি অতিরিক্ত ব্যস্ত থাকে, এগুলিতে হয়তো ওয়ান ওয়ে ইন্টারাকশান হয়, সে কিন্তু ওগুলি দেখতে থাকে। ওই টিভি স্ক্রিনের সাথে কিন্তু তার ইন্টারাকশান, নিজে কোনো রেসপন্স সে করতে পারছে না, ওখান থেকে যা যা নিচ্ছে শুধু। এখন ওই যে সে একটা গল্প, টিভিতে একটা কার্টুন দেখছে, সে কিন্তু দেখছে এই কার্টুনে যে ঘটনাগুলি ঘটছে গল্পের ছলে। আমাদের ছোটোবেলায় আমাদের দাদি নানিরা গল্প শোনাতো, এই শিশুর সাথে প্যারেন্টসরা যে গল্প বলার ছলে যদি ইন্টারাক্ট করে, অনেক ডেভেলপ করে যায়। দুহাত বাড়িয়ে দাও, স্বপ্ন জড়িয়ে দাও, অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দুহাত বাড়িয়ে দাও,